আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় এবার প্রথমবারের মতো ইন্ডিয়ান টেনিস ফেডারেশন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শুরু হয় গত 24 আগস্ট। 29 আগস্ট শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে শিলচর টেনিস ক্লাবের সচিব দেবাশিস স্বামী জানালেন, নমস্কার সবাইকে। আমি শিলচর, আমাদের টেনিস ক্লাব দি টেনিস ক্লাব শিলচর নামে পরিচিত। তো সেটা অনেক পুরনো আমাদের এই সংস্থা, এই ক্লাব, মোর দেন 80 ইয়ার্স আমরা। তো এই বছর আমরা প্রথমবার এই সুযোগ পেয়েছি কি আইটিএফ টুর্নামেন্ট করব। আইটিএফ মানে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের এজেসে ওরা আমাদেরকে অনুমোদন দিয়েছেন টুর্নামেন্টটা করার জন্য। তো আইটিএফের আমরা মাস্টার্স MT100 টুর্নামেন্ট আমরা এখন করছি। সেটা শুরু হয়েছে 25 আগস্ট, চলবে 29 আগস্ট পর্যন্ত। 29 আগস্ট আমাদের ফাইনাল ক্লোজিং সেরেমনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে বিকেলবেলা। আমাদের এখানে অলমোস্ট লাইক 100 প্লেয়ার্স পার্টিসিপেট করছে বিভিন্ন এজ গ্রুপে, 35+ থেকে শুরু করে 60+ পর্যন্ত। আমাদের দেশে নানা স্টেট থেকে, নানা জায়গা থেকে, রাইট ফ্রম ব্যাঙ্গালোরের প্লেয়ার আছে, মহারাষ্ট্রের আছে, অন্ধ্রপ্রদেশের আছে, হায়দ্রাবাদ, এদিকে বেঙ্গলের আছে, নর্থের উত্তরাখণ্ড থেকে আছে, চণ্ডীগড় থেকে আছে, অ্যান্ড অবশ্যই আমাদের আশেপাশে নেবারিং স্টেট যেটা আছে মিজোরাম, মণিপুর, আসাম থেকে, আপার আসাম থেকে, আমাদের বরাক ভ্যালি থেকে প্রায় 20-22 জন প্লেয়ার, মানে শিলচর, হাইলাকান্দি অ্যান্ড শ্রীভূমি, এই 3টে ডিস্ট্রিক্ট থেকেও আমাদের 25-24 জন প্লেয়ার পার্টিসিপেটও করছে। তো সব মিলে একটা খুব দুর্দান্ত একটা আমাদের টুর্নামেন্ট, টেনিসের টুর্নামেন্ট চলছে আমাদের এখানে। খুব সুন্দর খেলা আমরা এই 3 দিনে আমরা দেখলাম, 25, 26, 27 এই 3 দিনে। তার মধ্যে আমাদের ভুটান থেকে একজন প্লেয়ার এসছেন, তিনি ফাইনালিস্ট হয়েছেন। আমাদের ফাইনাল ম্যাচেসগুলো আজকে হচ্ছে, আগামীতেও আমাদের বাকি যেগুলো ক্যাটেগরি আছে তাতে ফাইনাল ম্যাচগুলো আমরা কমপ্লিট করব। অ্যান্ড আমাদের কালকে বিকেলবেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে। এখন পর্যন্ত টুর্নামেন্টের পরিস্থিতি বা কী পজিশনে রয়েছে, আমরা কারা কারা উইন করেছেন? আমরা 25, 26, 27 এই 3 দিন আমরা খুব সুন্দর ওয়েদার পেয়েছিলাম। তাতে আমাদের যতটা ম্যাচ শিডিউল ছিল, যেরকম প্রথম দিনে 27টা, সেকেন্ড দিনে অ্যারাউন্ড 36, গতকালকেও অনেকগুলো আমাদের টুর্নামেন্ট ছিল, আমরা সময় মতো সবগুলো টুর্নামেন্টই কমপ্লিট করতে পেরেছি। তো আশা রাখি আমাদের আর 2 দিন আছে, আজকে কালকে আমাদের যতগুলো টুর্নামেন্ট আছে আমরা সব শেষ করতে পারবো। এর মধ্যে আমাদের টোটাল ডিক্লেয়ার্ড প্রাইজ মানি ছিল 4,74,000 টাকা বিভিন্ন এজ গ্রুপে। তো মেন সিঙ্গেলস 35, 40, 45, 50, 55, 60 সব মিলে আমাদের আছে। যারা চ্যাম্পিয়ন হবে তারা সবাই 12,000 টাকা করে পাবে। যারা ফাইনালিস্ট মানে যারা রানার্স আপ ওনারা পাবেন 8,000 করে। সেমিফাইনালিস্টে সবাই 3,000 করে পাবে। ডাবলসে চ্যাম্পিয়ন্স আর যারা রানার্স আপ ওরা পাবে। আমাদের লেডিস ক্যাটেগরিও আছে, সেখানেও আমাদের অলরেডি ফাইনাল লেডিসের হয়ে গেছে খেলা। তাছাড়া এই যে টুর্নামেন্টে যে পার্টিসিপেন্ট বা প্রতিযোগী রয়েছে তারা প্রথম সারির খেলোয়াড় হিসেবেই এসেছেন। আমাদের এখানে ইনসিডেন্টলি আমাদের দেশকে যারা রিপ্রেজেন্ট করেছে, বা ধরুন আমি যে ভুটান প্লেয়ার করলাম ও ডেভিস প্লেয়ার, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন সেবা ব্রাদার্স, ওরা জুনিয়র উইম্বলডনে রিপ্রেজেন্ট করেছে আমাদের ইন্ডিয়াকে। এরকম নানা প্লেয়ার এসছে, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল ওনারাও এরকম এসছেন আমাদের এখানে খেলছেন। আর আমাদের কোচ আছেন যারা ন্যাশনাল কোচে আগে করেছেন, এরকমও প্লেয়ার আমাদের এখানে পার্টিসিপেট করছেন। আমাদের এখানে কোচ হিসাবে মানে ওরা কোচ ওদের প্রফেশনাল লাইফে, কিন্তু আমাদের এখানে পার্টিসিপেট করছেন মোহাম্মদ ইউনুস আছে, মনোজ সেবা, বিনোদ সেবা আছে,
আনোয়ার আলী আছে, এরা সবাই খেলছে। আমাদের আসামের দুলিয়াজানে আছে হাকিম আলী, এরা সবাই খেলছে। আর পরিচালনা করছেন কি? আমাদের এই টুর্নামেন্টের ডিরেক্টর হচ্ছেন আমাদের ক্লাবেরই স্পোর্টস এজিএস শিবাশিস দত্তগুপ্ত, আর আমাদের আইটিএফ থেকে এসছেন আমাদের চিফ রেফারি, উনি মিস্টার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, কলকাতা থেকে উনি এসছেন। ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আইটিএফ। উনি সব ম্যাচ মানে অ্যাজ পার রুলস রেগুলেশনস কীভাবে হচ্ছে ইজ ওভারসিং এভরিথিং। উনি আইটিএফের রিপ্রেজেন্টেটিভ এই টুর্নামেন্টে। এই যে টুর্নামেন্টের মানে আয়োজন করার উদ্দেশ্যটা কি? দেখুন, আমি বলি, আমাদের এখানে লন টেনিস অনেক বছর থেকে খেলা। আমি যেটা বললাম, ক্লাব আমাদের অনেক পুরনো, কিন্তু আমাদের ক্লাব থেকে বাইরে গিয়ে যারা খেলবে সেই একটা ব্যারিয়ার সবার আছে। তো আজকে আমাদের যখন আইটিএফ টুর্নামেন্টটাকে, আমাদের এখান থেকে প্লেয়াররা গিয়ে বাইরে খেলেছে, আইটিএফ খেলে চ্যাম্পিয়নও হয়েছে, বাট খুব অল্প সংখ্যক প্লেয়ার যায়, দুজন চারজন করে যায়, ওরা খেলে চ্যাম্পিয়ন হয়ে চলে আসে। কিন্তু মানে এই নাম্বারটা আজকে ধরুন আমাদের এখানে যখন আইটিএফ হচ্ছে, এই যে বললাম আমাদের এই 3টে ডিস্ট্রিক্ট থেকে অ্যারাউন্ড 25টা প্লেয়ার খেলছে, পার্টিসিপেট করছে। এখন সবার মনে সেই কনফিডেন্সটা আসছে কি আমিও আইটিএফ খেলতে পারছি। সো এটা আমার দৃঢ় বিশ্বাস যে আগামীতে আমাদের এখানের যারা বরাক ভ্যালির প্লেয়াররা আছে, ওরা বাইরে আইটিএফে গিয়ে ওরাও জয়েন করবে, এই আইটিএফ সার্কিটটা ওরাও পার্টিসিপেট করবে। ইটস নট অনলি অ্যাবাউট মাস্টার্স, জুনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্ট যারা আছে সেখানে আমাদের যারা জুনিয়র প্লেয়ার আছে ওরাও প্রোৎসাহিত হবে কি বাইরের টুর্নামেন্টগুলো ওরা গিয়ে জয়েন করবে, খেলবে। ওদের গার্জিয়ানরা আছে, এতদিন যারা ওদের মধ্যে একটু যদি ডাউট থেকে থাকতো, এখন আমার মনে হয় সেই পার্টিসিপেশনের আরও বাড়বে। যারা ইয়ং জেনারেশন বা যারা টেনিস ভালোবাসে তাদের সহযোগিতা বা উপস্থিতি কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি, তবে একদম যারা আমাদের একাডেমির যারা বাচ্চারা আছে, ও এখন একটা এক্সামিনেশনের ওদের শিডিউল চলছে, তাই জন্যে ওরা কন্টিনিউয়াসলি আমাদের এখানে থাকতে পারছে না। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং, কারণ পরীক্ষা তো ওটা তো করতেই হবে, দ্যাট কান্ট বি অ্যাভয়েডেড। কিন্তু তাছাড়া খুব ভালো, ওদের গার্জিয়ানরাও আসছে আমাদের এখানে সময় সময় এসে। আমাদের তো টুর্নামেন্ট পুরো দিন চলে, সকালে 7:30 8টায় শুরু হয়, রাত 9টা 10টা 11টা, যতক্ষণ না টুর্নামেন্ট অর্ডার শেষ হয় ততক্ষণ চলে। ইন বিটুইন তারা এসে সবাই যাচ্ছে, দেখে যাচ্ছে, অ্যান্ড এভরিবডি ইজ ভেরি প্লিজড। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 মহিলা আন্তঃজেলা ক্রিকেট নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানালেন, আমাদের এখানে আন্ডার-19 ইন্টার ডিস্ট্রিক্ট মহিলা টি20 আজকে সম্পূর্ণ হলো। 21 তারিখ থেকে শুরু হয়েছিল, 22 তারিখ থেকে শুরু হয়েছিল, 27 তারিখ পর্যন্ত চললো। ওই গ্রুপ 8টি টিম এখানে ছিল। হাইলাকান্দি, ভোকরাই, কুকরাঝার, শ্রীভূমি, কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং, শিলচর আর লক্ষ্মীপুর। তো 2 গ্রুপে ওদেরকে ডিভাইড করা হয়। 2 গ্রুপের মধ্যে 2 গ্রুপ থেকে এক গ্রুপ থেকে আমাদের হাইলাকান্দি সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছে, আর অন্য গ্রুপ থেকে কুকরাঝার দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে। দ্বিতীয় রাউন্ড শুরু হবে 31 তারিখ থেকে মরিগাঁওয়ে। অন্য জনগুলি এখানে আসবে, মানে 4 জনে খেলা হয়েছে, 4 জনগুলি 8টা টিম উঠবে। কোয়ার্টার ফাইনাল শুরু হবে 31 তারিখ। তো 31-এ দ্বিতীয় রাউন্ডের খেলা মরিগাঁওতে আরম্ভ হবে? হ্যাঁ, একদম ফাইনাল পর্যন্ত ওইখানেই হবে। হাইলাকান্দিতে অনুষ্ঠিত খেলাগুলো কতটা জমেছিল? মানে টোটাল খেলা হয়েছে 5টা খেলা হয়েছে। আর তো খেলা করানো যায়নি, বৃষ্টির জন্য খেলা করানো যায়নি। আজকে একটা হয়েছে, কালকে 2টো হয়েছে, এর আগের দিন 2টো হয়েছে, আর একটা হয়েছে আরেকটা আগে। এর আগে আর খেলা করানো যায়নি, যার জন্য সবের পারফরমেন্স দেখা যায়নি। এটা একটা চিন্তার ব্যাপার, মানে সবের, কারণ এটার থেকে তো ইন্টার ডিস্ট্রিক্ট থেকে তো মানে স্টেট টিমে ট্রায়ালে লাগে, এটার জন্য তো কিন্তু সব খেলা না হওয়ার জন্য মানে সবের পারফরমেন্সে একটু প্রভাব পড়েছে। কারণ 10 ওভার 20 ওভারের খেলা মানে আউটফিল্ডের জন্য কমিয়ে 10 ওভার করা হয়েছে। কোনো ম্যাচ 6 ওভারের হয়েছে। আজকে যেমন 10 ওভার হয়েছে, গতকালকে 10 ওভার হয়েছে, কিন্তু আরেক 2টি ম্যাচ 6 ওভারেরও হয়েছে। এর জন্য মানে নিজের পারফরমেন্সের দিকটা মানে একটু মানে কম হয়েছে। তো শেষের দিনের খেলা কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত? আজকে ছিল
আজকে দুটো খেলা ছিল শেষের দিনের জন্য। আজকে প্রথম খেলা ছিল শ্রীভূমি আর ওয়েস্ট কার্বি আংলং, যেটা খেলা হয়নি। দিনের লাস্টের খেলা ছিল শ্রীভূমি আর এই যা আমাদের সরি, প্রথম খেলা ছিল কুকরাঝার আর কার্বি আংলং এর মধ্যে, যেটা খেলা হয়নি। সেকেন্ড খেলা ছিল শ্রীভূমি আর লক্ষ্মীপুরের মধ্যে। তো লক্ষ্মীপুর শ্রীভূমি অনায়াসে ম্যাচটি জিতে যায়। আর কিন্তু জিতে ওরা লাভে, কারণ ওদের গ্রুপ থেকে কুকরাঝার চলে গিয়েছে সেকেন্ড রাউন্ডে। আর আমাদের এবারে হাইলাকান্দি আন্ডার-16 সেমিফাইনালে হারেছে। আর ফাইনালে এবার প্রথমবারের মতো আমাদের আন্ডার-19 ইন্টার ডিস্ট্রিক্ট ফাইনালে পৌঁছেছে। খেলা হবে আগামীকালকে গুয়াহাটির বিরুদ্ধে, গোয়ালপাড়াতে হবে। এটা 50 ওভারের ম্যাচ আছে। এখন দেখা যাক, সবার আশীর্বাদ তো আমরা করছি, প্রার্থনা যাতে আমাদের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি এসে যায় আমাদের এখানে। এটা গোয়ালপাড়াতে অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, গোয়ালপাড়াতে হচ্ছে। আর বরপেটাতে আমাদের টিম সেমিফাইনালে হেরেছে বুকাগাদের সাথে, যার জন্য ফাইনালটা আমাদের মানে অধুরা রয়ে গেছে আর কি। আশা করা যাচ্ছে হয়তো ভালো হবে। একটা তো ট্রফি আসবে, রানার্স আসবে, না হলে চ্যাম্পিয়ন। একটা তো ট্রফি আসছে, কিন্তু আমরা মানে ফার্স্ট টাইম আমাদের 19 টিমটা আমাদের ওইখানে মানে ইন্টার ডিস্ট্রিক্ট ফাইনালে গেছে। আশা করছি, ভগবানের আশা, মানে আমরা প্রার্থনা করছি যে আমরা টিমটা চ্যাম্পিয়ন হয়ে যায়। কারণ ওরা তো 3-4 ম্যাচ ওইখানেই খেলেছে গোয়ালপাড়াতে, যার জন্য একটু অ্যাডভান্টেজও রয়েছে। কারণ গুয়াহাটি রঙ্গিয়াতে খেলে ওরা ওখানে এসছে গোয়ালপাড়াতে, তার জন্য আমি বলছি যে আমাদের একটু অ্যাডভান্টেজ আছে। এখন দেখা যাক। হাইলাকান্দি দলের একটু অ্যাডভান্টেজ রয়েছে। হ্যাঁ, কারণ ওরা গোয়ালপাড়াতেই রয়েছে, গোয়ালপাড়াতেই খেলা, এর জন্য মানে একটু অ্যাডভান্টেজটা দেখা যাচ্ছে আমাদের জন্য রয়েছে। আর টিম গুয়াহাটি তো বহুত ভালো টিম থাকে প্রত্যেকবারই, এটা তো জানাই কথা। 4 স্টেট প্লেয়ার থাকে। এখন দেখা যাক। আর তো যে ভালো ফিল্ডে যে ভালো খেলবে সেই জিতবে। তো টিমের নেতৃত্ব দিচ্ছেন হাইলাকান্দি 19 বরুণজ্যোতি মালাকার। তো খেলা কিরকম হচ্ছে, মানে পারফরমেন্স আপাতত কিরকম রয়েছে? এখন আমাদের একটা মানে ওই সেমিফাইনাল লেগে আমাদের একটা মানে বাজে পারফরমেন্স ছিল, যেটা ম্যাচটা হয়নি। 40 রানে অল আউট হয়ে গিয়েছিল। কিন্তু মানে ভগবানের মানে আশীর্বাদে ওই ম্যাচটা হয়নি, বৃষ্টি এসে গিয়েছিল। পরের ম্যাচে গোলাঘাট বরপেটাকে হারিয়ে দেয় 1 উইকেটে। আর ওদের 4 পয়েন্ট হয়ে যায়। আমরা বরপেটাকে মানে হারিয়ে দিই 3 উইকেটে। কিন্তু আমরা রান রেটের জন্য আমরা ফাইনালে চলে যাই। আমাদের আর গোলাঘাটের পয়েন্ট সমান ছিল, কিন্তু রান রেটের জন্য আমরা মানে ভালো রান রেটের জন্য আমরা ফাইনালে চলে যাই। কিন্তু আমরা ওই টিমই গোলাঘাটের সাথে 40 রান আউট হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে আরো ভালো হবে হয়তো। হ্যাঁ, আশা করা যাচ্ছে। তো এটা কারণ দেখেন ফাইনাল খেলা, এখন তো আর তো খেলা নেই, টুর্নামেন্টের তো ফাইনালে ফিনিশিং থাকে। এখন দেখা যাক, সব মানে যে বালা করবে ওই তো জিতবে। যে সবাই তো মনন কামড় দেবে ট্রফির জন্য। গুয়াহাটিও দেবে, হাইলাকান্দিও দেবে। যে ফিল্ডে ভালো করবে সেই জিতবে। আর আমাদের ফার্স্ট টাইম উঠেছে মানে আন্ডার-19 ইন্টার ডিস্ট্রিক্ট ফাইনালে। আর মহিলা ক্রিকেটের মরিগাঁওতে দ্বিতীয় রাউন্ড আরম্ভ হচ্ছে 31 তারিখ থেকে। 31 তারিখ থেকে? হ্যাঁ, 31 তারিখ থেকে মরিগাঁওতে শুরু হবে সেকেন্ড রাউন্ড। আর ফাইনাল হবে এটা মরিগাঁওতেই। ফাইনাল পর্যন্ত ফাইনাল হবে 7 তারিখে, 7 সেপ্টেম্বরে। হ্যাঁ, 7 সেপ্টেম্বরে ফাইনাল হবে। আরো তো 8 টিমের খেলা হবে। 8 টিমের কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, তারপরে ফাইনাল হবে। 8 টিমের মধ্যে আমাদের বরাকভ্যালি থেকেও রয়েছেন। বরাকভ্যালি থেকে তো খালি হাইলাকান্দি রয়েছে, শুধু হাইলাকান্দি টিম। হ্যাঁ। তো আশা রয়েছে নিশ্চয়ই হাইলাকান্দি। আশা রয়েছে, কারণ মহিলারা তো মানে টিমটা ভালো আছে। দেখা যাক এখন ওরা কি পারফরমেন্স করে। আমাদের ক্যাপ্টেন যে রেশমিউদ্দিনের স্টেট প্লেয়ার আছে, এখন দেখা যাক কি হয়। পরবর্তীতে ক্রীড়া সংস্থার সূচিতে আর কি রয়েছে
হাইলাইন? এখন পর্যন্ত তো আর কিছু নেই, এখন তো আর কিছু পাইনি আমরা। এখন তো আর আমাদের 7 সেপ্টেম্বর থেকে আমাদের ফুটবল লিগ শুরু হবে, হুম হুম ইউএস এর ফুটবল লিগ শুরু হবে। আর এখন পর্যন্ত ক্রিকেটের তো আর কিছু আসেনি। হুম হুম এখন দেখা যাক, নতুন বছরে আমরা এবার চেষ্টা করব যে আমাদের মরশুমটা নভেম্বরে শুরু করে দিব। আর মাঠ ভালো কন্ডিশনে রয়েছে, আমরা চেষ্টা করছি যে নভেম্বরে আমাদের মরশুমটা শুরু করে দেব। শ্রীভূমি জেলার 80 দশকের রাজ্য দলের অন্যতম ফুটবল খেলোয়াড় গোলরক্ষক অমল কুমার দাস ওরফে জন আজ শিলচর বেতার কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়ের ফুটবল খেলা প্রসঙ্গে বললেন। আমি 1965-তে আমি করিমগঞ্জে খেলাধুলা শুরু করি। 65 থেকে খেলাধুলার ফুটবল প্লেয়ার হিসাবে আমার বাড়ির পরিচিতি ফুটবল পরিবার, এটা সবাই জানে। আমার দাদা, সব বড় দাদা, সে অজয় দাস, উনি এখন প্রয়াত। গুয়াহাটিতে উনি এনএফএলের এবং আসাম টিমের ক্যাপ্টেনশিপ করেছিলেন এনএফএল ফুটবল দলের। ওনার ভাই আমি, আর আমার আরেক ভাই, আমরা অনেক ভাই, 9 ভাইয়ের মধ্যে আমরা 5 ভাই ফুটবল খেলতাম। তার মধ্যে আমার আরেক ভাই আছে, সে অনাদি দাস, আমার বড়দা দাদা। উনি আসাম স্টেটের ভাইস ক্যাপ্টেন ছিলেন, উনি খেলেছেন। ওনারা আসাম স্টেট ফুটবল খেলেছেন, কিন্তু আমার সৌভাগ্য হয়নি স্টেট খেলার। তবে খেলাধুলার দৌলতে আমি চাকরি পেয়েছিলাম করিমগঞ্জ থেকেই। তাই প্রথমে গুয়াহাটি মহারানাতে ছিলাম, টাউন ক্লাবে ছিলাম। তারপরে আমি গুয়াহাটিতেই চাকরি পেয়ে যাই আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে। তো এইখানে এসিবি স্পোর্টস ক্লাব বলে একটা ক্লাব ছিল, বিদ্যুৎ ক্লাব। এই ক্লাবটি এখনও আছে, 45 বছর হয়ে গেছে। জানি না 50 বছর ওরা পূর্তি করবে কি না। আমি সেই দলের প্রথম সদস্য ছিলাম। 78-এ ওই টিমটি তৈরি হয়। আমি সেই টিমের হয়ে যখন খেলি, অনেক পরে আমি 78-এ আমি আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড টিমের একজন নিয়মিত সদস্য হিসাবে পরিচিতি পাই। এবং সেইভাবে আমি টিমটাতে আমি অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি মিট আমি 3 টাইমস পার্টিসিপেট করি ইলেকট্রিসিটি বোর্ড টিমে। তারপরে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস মিট, আসাম স্টেটের সিভিল সার্ভিস মিটেও 3 বার জয়েন করি। আমার সমসাময়িক প্লেয়ার আমি যাদের সাথে খেলেছি, বেশিরভাগ প্লেয়ারের আমার নাম মনে নেই, তবে কয়েকজনের নাম আমার অবশ্যই মনে আছে। সেই নামগুলো আমি বলছি: গিলবার্টসন শর্মা, তারপর অবনী বড়গুয়াই, বিলাস বড়ুয়া নাম করে একজন প্লেয়ার, উনি কোচ ছিলেন। ওনার সাথে আমার খেলার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনার কোচিং আমি পেয়েছিলাম। তারপরে তুষেন বরা, তারপরে আমার দাদা তো ছিল অজয় দাস, ওনার সাথেও আমি পেয়েছি, খেলা তো দেখেছি, 2-1 বার এমনি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিও। এরপরে তো আমার দাদা তো আছে। এরপরে আমার সব ছোটো ভাই, আরেকটা ভাই আছে অরূপ দাস, ও অল ইন্ডিয়া ফুটবলের তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান সব টিমেই খেলেছে। ও ভালো উদীয়মান ফুটবলার ছিল। ও আমার সাথে গুয়াহাটিতে 77-এ টাউন ক্লাবে খেলেছিল, আপনার 2জন। আরেকজন সোনাধন্য প্লেয়ারের নাম না বললে হয় না, উনিও হচ্ছেন বিশ্বজিৎ দত্ত, যা টুকটুকদা হিসাবে আমরা জানি। হ্যাঁ, এরপরে আর কাকে বলবো, সব একটু মনে নেই। যাই হোক, এখন আমি বর্তমান এসবি থেকে রিটায়ার্ড করে বাসাতেই আছি, এবং রিটায়ার্ড করে যে 16-তে। স্পোর্টস তো আমার শেষ হয়ে গিয়েছিল 89-এ আমি খেলাধুলার চোখে সরে এসেছি। এখন আমি আছি, তবে একটাই, এই উদীয়মান এই প্রজন্মের জন্য আমি একটাই কথা বলতে চাই, যে খেলাধুলা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, আমি এটা আমার একটা বিশ্বাস আছে, লেখাপড়ারও দরকার আছে, অবশ্যই লেখাপড়াটা করতে লাগবে। তবে শুধু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটা বললে আমার না। অনেক প্লেয়ারকে আমি দেখছি চাকরি পাচ্ছে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে ঘরে, কিন্তু ওদের যদি স্পোর্টস কোটাতে যদি ভালো ডিগ্রি, মানে খেলার ইয়েটা যদি সার্টিফিকেট থাকে, চাকরিও পেয়ে যাবে। এখনও হচ্ছে এবং পাচ্ছেও, আমার বিশ্বাস।
আমি তো স্পোর্টস কোটাতে পেয়েছিলাম চাকরি, কাছাড় থেকে আমি একাই পাই এসএবিতে, এবং খেলেছি, দুর্দান্ত খেলেছি। খেলার জন্য আমি এখন চাকরিটা পেয়ে রিটায়ার্ড করে এখন বাসাতেই আছি। এইটা আর কি বলবো। তো খেলাধুলায় কোনো ক্ষতি হয় না, চরিত্র গঠন হয়, ভালো সবার সাথে যোগাযোগ থাকে, এইটাই একটা বলে আমি মনে করি আর কি। আর কি বলবো বিশেষ আমি কিছু। বলছি আপনার সে সময় প্রতিপক্ষ টিম কাদের সাথে আপনার খেলা হয়েছিল? খেলা তো অনেক টিমের সাথেই হয়েছিল। বর্ডার সিকিউরিটি ফোর্স, জলন্ধর, আসাম পুলিশ, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, পাঞ্জাব স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, আরও অনেক অনেক টিম আছে। হ্যাঁ, এরপরে মণিপুর পুলিশ, আসাম পুলিশ, এইসব আছে, অনেক টিমই আছে, যা এখন আমার মনে নেই। খেলেছি আমিও তো ইন্ডিপেন্ডেন্স ডে কাপ ফুটবলে খেলেছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্স জলন্ধর টিমের সাথে। খুব দুর্দর্শ টিম ছিল, ওদের সাথে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই সেই সময়টা মনে আছে আপনার? 87, এইটা 81-82 হবে পারে। আর 84-4 তো আমি অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি মিট চ্যাম্পিয়ন হয়েছিলাম 84-এ, এটা সম্বলপুর উড়িষ্যাতে। হ্যাঁ, অল ইন্ডিয়া, এটার একটা আমার ভালো সার্টিফিকেট পেয়েছিলাম, এবং আমি সেকেন্ড গোলকিপার হিসেবে ছিলাম। এটা লাগলাম আর কি। যাই হোক, না তো বলছিলাম আপনাদের ভালো ভালো মানে ভালো ফুটবলার হতে হলে হ্যাঁ, কি কি অনুশীলন করা প্রয়োজন বলে আপনি মনে করেন? একটাই কথা আমি বলবো, সিরিয়াসনেস থাকতে হবে ফুটবলের উপরে, ধ্যান ধন সব কিছু থাকতে হবে। আর সিনসিয়ারে যদি অভাব হয় তাহলে উন্নতির আশা করে লাভ নেই। আমাদের কোনো ত্রুটি থাকাটা আমি মনে করি না। ঠিক তো, গাফিলতি করলে নিজেকেই গাফিলতির শিকার হতে হবে। সেই জন্য আমি মনে করি যে কোনো জিনিসের সিরিয়াসনেসের দরকার আছে। আর তো বিশেষ কিছু না, তো আপনাদের সময়ে তো স্কুল লিগ হতো, ক্লাব লিগ হতো, এখন স্কুল লিগ বা ক্লাব লিগ খুব একটা চোখে পড়ে না। না, এখন অবশ্যই। তো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন? এটা আমি মনে করি করিমগঞ্জ ডিএসএ, আমি তো করিমগঞ্জের, যেহেতু আমি করিমগঞ্জের ছেলে, করিমগঞ্জের একজন স্পোর্টসম্যান ছিলাম, সেহেতু আমি মনে করি জেলা প্রশাসনের এইসব ব্যাপার থেকে নজর দেওয়া উচিত, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং ওরাই যদি পদক্ষেপ নেয় তাহলে অনেক প্লেয়ার উঠে আসবে। এবং আমার সবচেয়ে দুঃখ লাগে, আমি মাঠে এখন যাই না, এখানে মাঝে মাঝে লিগের খেলা হয়, আমি জানি সব সময় হয় না, বাইরে থেকে প্লেয়ারগুলোকে হায়ার করে আনে, ওরা এনে এখানে খেলার পরিচালিত করায়, তাদের দেখতে ডিস্ট্রিবিউটও লাগে না। আমার কথা হলো, আমার ডিস্ট্রিক্টের নিজস্ব প্লেয়ার থাকা দরকার, আমার করিমগঞ্জ টাউনের নিজস্ব প্লেয়ার থাকা দরকার। কেন আমি বাইরে থেকে অন্যের মুখাপক্ষে কেন হব? সেই জন্য জেলা প্রশাসনের নজর দেওয়া একান্ত দরকার বলে আমি মনে করি। তো আপনাদের সময়ে কি লোকাল ছেলেরাই খেলাধুলা করতেন? হ্যাঁ, আমাদের সময় লোকাল প্লেয়াররাই খেলাধুলা করতো, এবং প্রচুর ছেলে আসতো, প্রচুর প্লেয়ার বেরিয়েছে আমাদের সময় থেকে। এখন মাঠ এত সুন্দর, কিন্তু প্লেয়ার বেরোচ্ছে না, এটা আমাদের কমতি বলে আমি মনে করি। তো আপনাদের সময় কোন কোন ক্লাব ছিল? আমাদের সময় এখানে টাউন ক্লাব ছিল, করিমগঞ্জ টাউন ক্লাব ছিল, ওয়াইএমসি, নবজাগরণ ক্লাব, তারপরে সর্বমোট কয়টা ক্লাব ছিল? এখানে 6-7টা ক্লাব ছিল, এখন সব ক্লাবটির নাম আমার মনে নেই। হ্যাঁ, তবে টাউন ক্লাব অবশ্যই ছিল, স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, ওয়াইএমসি, নবজাগরণ, তারপরে আর কি পিডব্লিউডি ক্লাব ছিল, রিক্রিয়েশন ক্লাব। তো সেই সময় কি সারা বছর খেলা হতো না একটা সিজনে খেলা হতো? সারা বছরই খেলা হতো, যেটা আজকে দেখা যাচ্ছে না, যেটা আজকালকে দেখা যাচ্ছে না। তবে তখন আরেকটা জিনিস আমার চোখে খুব পড়েছিল, এবং এখানে সবচেয়ে দেখে খুব ভালো লাগতো, করিমগঞ্জের একটা ঐতিহ্যবাহী এটা ট্রফি হতো, রানিং ট্রফি হতো। হ্যাঁ, এটা হলো আর কেজন ট্রফি। হ্যাঁ, এই ট্রফিটা এখন অবলুপ্তির পথে,
এখন এটার কোনো নামগন্ধে শোনা যায় না। এখানে অনেক সুনামধন্য টিম এসেছিল খেলাতে, নাগাল্যান্ড পুলিশ এসেছিল, বর্ডার সিকিউরিটি ফোর্স এসেছিল, এবং বাংলাদেশের টিমও পর্যন্ত এসে খেলে গেছে। খুব ভালো ভালো টিম আসতো, খেলা হতো, লুকারণ্য থাকতো গ্রাউন্ড। এইসব এখন এটা স্মৃতিতেই থাক। ওগুলা কল্পনায় করতে পারি না, এইগুলো তো আর বলে লাভ নেই। এখন আমাদের এখানে ডিএসএর যে বর্তমান এখন আসাম ফুটবল অ্যাসোসিয়েশন যে ভাইস প্রেসিডেন্ট অমলেশ চৌধুরী, ওনার কাছে আমার একটা বিনীত নিবেদন, উনি যাতে এই আর্কাইভিং ট্রফিটাকে আবার পুনরুজ্জীবিত করে চালু করেন, এটাই আমি ওনার কাছে কামনা করি। এতে আবার ফুটবল খেলার জনপ্রিয়তাটা বাড়বে বলে মনে করছে? হ্যাঁ, অবশ্যই বাড়বে বলে আমার বিশ্বাস। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়ে গেল, আপনি গোলকিপার কেন বেছে নিলেন? গোলকিপার বেছে নেওয়ার কারণটা হলো, ডিফেন্স যদি শক্ত থাকে জীবনে অনেক কিছু করা যায়। তা আমি ডিফেন্সটাকে একটু প্রাধান্য দিই। তো গোলকিপার তো রক্ষণের প্লেয়ার, আমি অ্যাটাকিং না। আমার যদি রক্ষণটা ভালো থাকে তাহলে আমি জীবনের সব কিছুতে আমি অ্যাডভান্স হতে পারবো, এই বিশ্বাস নিয়ে আমি গোলকিপার খেলেছিলাম। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।